হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। এই ঘটনায় এনসিপি নেতাকর্মীদের অভিযোগ হামলা চালিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে সার্জিস আলম সহ আহত হয়েছেন 10 জন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের। তারেক রহমানকে জবাব দিতে হবে, যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের, সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। হবিগঞ্জে জুলাই সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছেন। সার্কিট হাউসে সার্জিস আলম অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দিয়েছে। ওসমান হাদির স্টাইলে পাটোয়ারিদেরকে চিরতরে শেষ করে দিতেই হামলা করেছে দুর্বৃত্তরা। দর্শক, হবিগঞ্জের রাজপথে মঙ্গলবার সন্ধ্যায় যা ঘটেছে তা কেবল একটি সাধারণ রাজনৈতিক সংঘাত নয়, এটি ছিল এক নতুন রাজনৈতিক নেতৃত্বকে আতুর ঘরে কোণঠাসা করে দেবার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান। শহীদ শরীফ ওসমান হাদির কায়দায় নাসির উদ্দিন পাটোয়ারির উপরেও বারবার হামলা করা হয়েছে। কারণ একটাই, শহীদ শরীফ ওসমান হাদি সর্বদা বাংলাদেশের পক্ষে, ইনসাফের পক্ষে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিবাদ করেছেন। এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারিও তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সরাসরি প্রতিবাদ করার কারণে একের পর এক তার উপর হামলার অভিযোগ উঠেছে। তারই ধারাবাহিকতায় গতকাল হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচি এবং তাদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বিএনপির কিছু ক্যাডাররা এবং কিছু নেতা কর্মীরা এই নাসির উদ্দিন পাটোয়ারির উপরে এবং সার্জিস আলমের উপরে তারা নির্মমভাবে হামলা করেছেন। জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি জড়িত, এমনটাই মন্তব্য করেছেন, দাবি করেছেন সার্জিস আলম। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। এনসিপির এই সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে বিএনপিরা কি ষড়যন্ত্র করেছে, এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কেন্দ্র করে যে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে তা পুরো দেশের রাজনৈতিক বোদ্ধাদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। একদল উন্মত্ত দুর্বৃত্ত যেভাবে তাদের ধাওয়া করেছে, অবরুদ্ধ করে রেখেছে এবং নির্মমভাবে আক্রমণ চালিয়েছে, তাতে একটি বিষয় একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। পাটোয়ারি কিংবা সার্জিসদের কেবল ভয় দেখানোই এই হামলার মূল উদ্দেশ্য ছিল না, বরং তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেবার এক গভীর চক্রান্ত এর পেছনে কাজ করেছে। দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস পর্বে আমরা বিশ্লেষণ করব হবিগঞ্জের সেই থমথমে সন্ধ্যায় আসলে কি ঘটেছিল, কেন একটি নতুন রাজনৈতিক দলের পদযাত্রায় এত বড় মাত্রার আক্রমণ হলো, এর পেছনে কি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ক্ষমতা হারানোর চরম আতঙ্ক কাজ করছে, আর প্রশাসনের রহস্যময় নীরবতাই বা কিসের ইচ্ছে। জুলাই জাগরণ পদযাত্রা 2026 উপলক্ষে এনসিপির শীর্ষ নেতারা হবিগঞ্জে পা রেখেছিলেন। সকালে আজমেরীগঞ্জ উপজেলা সদরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালিত হয়েছে। বিকাল 5:30টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনেও তাদের সমাবেশ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং সাবলীল। কিন্তু বিপত্তি ঘটে যখন গোধূলি লগ্নে সমাবেশ শেষ করে তারা সার্কিট হাউসের দিকে ফিরছিলেন। সদর হাসপাতাল এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ করেই চারপাশের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে ওঠে। কোনো প্রকার পূর্ব উস্কানি ছাড়াই একদল সুসংগঠিত এবং সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতই ঝাঁপিয়ে পড়েন। এটি কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান বা ধাক্কাধাক্কি ছিল না, এটি ছিল সরাসরি চরম আঘাত করার এক নিখুঁত অপারেশন।
বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর রূপ নেয় যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ শীর্ষ নেতাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দিকবিদিক ছুটতে হয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়েই সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখার অভ্যন্তরে গিয়ে আশ্রয় নেন, কিন্তু আক্রমণকারীরা সেখানেও ক্ষান্ত হননি, বরং ব্যাংকটি চারদিক থেকে ঘিরে ফেলে এক রুদ্ধশ্বাস অবরুদ্ধ পরিস্থিতির তৈরি হয়। বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। দুই গাড়ি আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে, এই ছিল অবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি সুরক্ষিত জায়গায় দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে, আর বাইরে অপেক্ষা করছে একদল উন্মুক গোষ্ঠী যাদের চোখে মুখে শুধুই ধ্বংসের নেশা। এই দৃশ্যপট হলিউডের যে কোনো পলিটিক্যাল থ্রিলারকেও হার মানায়। এই হামলার ভয়াবহতা ঠিক কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল তা এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্য থেকেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। সার্জিস আলম যে রুদ্ধশ্বাস বর্ণনা দিয়েছেন তা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য এক বিশাল অশনি সংকেত। দুর্বৃত্তদের হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন, শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে অনেকেরই হাত ভেঙে গেছে, আবার কারোর মাথায় গভীর আঘাত লেগেছে। এমনকি একজনের চোখ এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যে তার দৃষ্টিশক্তি নিয়ে গভীর সংখ্যা তৈরি হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর এবং অমানবিক ব্যাপারটি ঘটেছে ঠিক এরপরেই। আহত এই মানুষগুলোকে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই হাসপাতালের সামনেই দ্বিতীয় দফায় এক তীব্র হামলা চালানো হয়। চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক শিষ্টাচার কিংবা ন্যূনতম মানবিকতার জায়গা থেকেও হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের সামনে এমন আক্রমণ সম্পূর্ণ অকল্পনীয়। যারা আহত মুমূর্ষ মানুষের উপর হাসপাতালের দরজায় গিয়ে হামলা করার মতো হঠকারী কাজ করতে পারে, তাদের উদ্দেশ্য যে কেবল রাজনৈতিক মতাদর্শের বিরোধ নয়, বরং প্রতিপক্ষকে শারীরিকভাবে চরম বিপর্যস্ত করে দেওয়া, তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এটি ছিল এক চরম রাজনৈতিক অসহিষ্ণুতা বা পলিটিক্যাল ইনটলারেন্সের নগ্ন বহিঃপ্রকাশ, যা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল অশনি সংকেত। দর্শক, এবার আসা যাক এই মেগা পলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে জটিল এবং রহস্যময় অংশে, আর সেটি হলো ব্লেম গেম বা দোষারোপ। বড় একটি সুসংগঠিত হামলার দায় আসলে কার? এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অত্যন্ত সরাসরি এবং স্পষ্ট ভাষায় বলেছেন, এই হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীরাই দায়ী। তার অভিযোগ, ছাত্রদলের নেতারাই এই পরিকল্পিত হামলার হোতা। কিন্তু এই অভিযোগের বিপরীতে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক মনস্তত্ত্বে এক অসাধারণ কেস স্টাডি। তিনি একদিকে অত্যন্ত চতুরতার সাথে এই হামলার দায়কে পুরোপুরি অস্বীকার করেছেন, আবার অন্যদিকে অত্যন্ত সুকৌশলে একটি প্রচ্ছন্ন হুমকি বা ভিকটিম ব্লেমিং এর কৌশল ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে যদি কেউ এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাকেই নিতে হবে। দর্শক, একটু গভীরভাবে লক্ষ্য করুন, এই একটি মাত্র বাক্যের মধ্যে কত বড় একটি রাজনৈতিক সমীকরণ কি আছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, এই হামলা কোনো দলীয় সিদ্ধান্ত নয়, বরং এটি তথাকথিত বিক্ষুব্ধ জনমানুষের কাজ। বাংলাদেশের রাজনীতিতে যখনই বড় ধরনের কোনো রাজনৈতিক নিপীড়ন বা হামলার ঘটনা ঘটে, তখনই এই বিক্ষুব্ধ জনতা বা সাধারণ মানুষের ক্ষোভ নামক অদৃশ্য একটি ঢাল ব্যবহার করা হয়। দর্শক, আপনারা জানেন গতকাল হবিগঞ্জে এনসিপির একটি অনুষ্ঠানে হামলার অভিযোগ এসেছে। সেই হামলায় অনেকেই আহত হয়েছেন। সার্জিস আলম তিনি হাতে ব্যথা পেয়েছেন এবং তার যে সমস্ত সাথীরা রয়েছে, কারো হাত, কারো পা, কারো চোখ একেবারেই নাজেহাল অবস্থা হয়েছে। বাংলাদেশে নির্বাচনের পরে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান গদিতে বসে আছেন, সেখানে এ ধরনের হামলা, এ ধরনের মব, এ ধরনের অশান্তকর পরিবেশ সৃষ্টি হবে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে এ পর্যন্ত অনেকবার হামলার অভিযোগ এসেছে এবং তার উপরে একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এর পিছনের মূল কারণ কি? কারণ হচ্ছে একটাই, শহীদ শরীফ ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন তিনি ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, তিনি ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে সর্বদা গণমাধ্যমে তিনি সরাসরি প্রতিবাদ করেছেন।
এই নাসিরউদ্দিন পাটোয়ারিও তিনিও কিন্তু গণমাধ্যমে যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ এবং যারা অন্যায় অপকর্মের কাজের সাথে জড়িত তাদেরকে নিয়ে সরাসরি প্রতিবাদ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি যেখানেই যান সেখানেই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেন, তিনি যেখানেই বক্তৃতা দেন সেখানেই তিনি বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেন। তার এই কথা যাদের গায়ে লাগে এবং যারা এ ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মের কাজের সাথে জড়িত তারাই এ ধরনের অঘটন ঘটায় এবং তারাই এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এ ধরনের হামলা করে। জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করেছেন সার্জিস আলম। তিনি বলেন, হয় আমাদেরকে মেরে ফেলেন অথবা যারা আমাদের উপরে এ ধরনের অঘটন, এ ধরনের অসন্তকর পরিবেশ এবং আমাদের উপরে একের পর এক হামলা করেছে তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যাতে করে শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে বাংলাদেশে আর কখনো কোনো রাজনৈতিক নেতা কর্মীদের উপরে এ ধরনের হামলা, এ ধরনের অঘটন না ঘটে। দর্শক, এই এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম তারা তাদের যে অনুষ্ঠান গিয়েছিল হবিগঞ্জে, তারা তাদের সেই অনুষ্ঠান শেষ করে এরপর যখন সেখান থেকে তারা বের হয়ে তারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল তখনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় যে সমস্ত বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন, তাদের দাবি, তাদের মন্তব্য হচ্ছে এই ঘটনায়, এই হামলায় বিএনপির কোনো দল, কোনো সংগঠন জড়িত নয়। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এখানের সংসদ সদস্য এবং এখানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি উচ্ছৃঙ্খল এবং তাদেরকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন, তাদেরকে নিয়ে তিনি বিদ্রূপ মন্তব্য করেছেন। সেই মন্তব্যের জেরে তাদেরকে নিয়ে কটূক্তি করায়, সেই কটূক্তির জেরেই এইখানে কিছু সাধারণ মানুষ তাদের উপরে এ ধরনের হামলা করেছে। কিন্তু এদেশের সর্বস্তরের জনগণের দাবি, সেইখানে যদি প্রোটোকল থাকে, সেখানে যদি সেনাবাহিনী থাকে, পুলিশ কর্মকর্তারা থাকে, প্রশাসন থাকে, তাহলে সেখানে কিভাবে এ ধরনের একটা হামলা, এ ধরনের একটা অঘটন ঘটে? তাহলে আমরা বুঝতেই পেরেছি প্রশাসন, পুলিশ এবং যে সমস্ত আইনের লোকেরা রয়েছেন তারা এ ব্যাপারে খুব দুর্বলতা ব্যবহার করেছেন। তাদের দুর্বলতার কারণেই কিন্তু এ ধরনের অঘটন ঘটেছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।